দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের নিরপেক্ষণ অধ্যায়ে আমি সাধারণ নিয়মগুলো যে নিয়মগুলোকে খুব ভালোভাবে পড়লে, ভালোভাবে জানলে তোমরা কি করতে পারবে, অবশ্যই তোমরা কিন্তু লজিক অ্যাটেন্ড করতে পারবে। সেই নিয়মগুলোর বিশ্লেষণ নিয়ে চলছে আর তোমাদের সুন্দর সুন্দর টিকাগুলো আলোচনা করা হচ্ছে। তাহলে চলো আজকে আরও একটি নিয়ম আলোচনা করবো, এটা পঞ্চম নিয়ম। ঠিক আছে, আমরা 4টা নিয়ম করে ফেলেছি, আজকে পঞ্চম নিয়ম আলোচনা করবো। পঞ্চম নিয়মটা দেখতে থাকো। দেখো পঞ্চম নিয়মে কি ছিল? পঞ্চম নিয়ম বলা ছিল কোনো ন্যায় অনুমানে দুটি আশ্রবাক্য যদি নয়ার্থক হয় তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। খুব ভালো করে মাথায় ঢোকাও যে কোনো বৈধ ন্যায়, কোনো ন্যায় অনুমানে দুটি আশ্রবাক্য কখনোই কি হবে না, নয়ার্থক। যদি নয়ার্থক হয় তাহলে সেখান থেকে কখনোই কি পাওয়া যাবে না, সিদ্ধান্ত পাওয়া যাবে না। আশ্রবাক্য দুটো যদি নয়ার্থক হয় তাহলে সেখান থেকে আমরা কখনোই কি পাবো না, সিদ্ধান্ত পাবো না। বৈধ ন্যায়ে অন্তত একটি আশ্রবাক্য কি হবে বলতো, সদর্থক হতেই হবে। দুটো আশ্রবাক্যের মধ্যে একটাকে অবশ্যই সদর্থক হতে হবে, একটা আশ্রবাক্য অবশ্যই কি হবে, সদর্থক হতেই হবে। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে, বৈধ ন্যায়ের একটি বাচকে অবশ্যই কি হতে হবে, সদর্থক হতে হবে। কেননা আমরা জানি নয়ার্থক বচনের বিধেয়পদটি উদ্দেশ্যপদ সম্পর্কে অস্বীকৃত হয়, তাই না? আমরা জানি যে কি নয়ার্থক বচনের ক্ষেত্রে বিধেয়পদটি, যে বিধেয়পদটা থাকে সেটা উদ্দেশ্যপদ সম্পর্কে কি করে অস্বীকার করে, কি করে অস্বীকার করে। যেমন কোনো মানুষ নয় অমর, তাহলে অমরটা কি করছে, মানুষ সম্পর্কে অস্বীকার করে নেওয়া হচ্ছে। তাই নয়ার্থক বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো রকম সম্পর্ক স্থাপন করা যায় না। তাই এই যে নয়ার্থক বচনগুলোর মধ্যে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে কি করা যায় না, কোনো রকমের সম্পর্কটাকে স্থাপন করা যায় না। এখন একটি ন্যায়ের প্রধান আশ্রবাক্য সাধ্যপদ ও হেতুপদ থাকে, তাই না? একটা ন্যায়ের প্রধান আশ্রবাক্য আর প্রধান আশ্রবাক্যে কি থাকে, সাধ্যপদ আর হেতুপদ থাকে, এটা আমরা জানি, এম আর পি। কাজেই প্রধান আশ্রবাক্য নয়ার্থক হলে সেখানে হেতুপদের সঙ্গে সাধ্যপদের কি হবে না, কোনো রকম সম্পর্ক কিন্তু তৈরি করা যাবে না। আবার অপ্রধান আশ্রবাক্যে পক্ষপদ আর হেতুপদ থাকে, তাই অপ্রধান আশ্রবাক্য নয়ার্থক হলে সেখানেও কিন্তু কি থাকবে, হেতুপদের সঙ্গে পক্ষপদের কোনো রকম সম্পর্ক হবে না, তাই না? তাহলে কি হলো ব্যাপারটা দেখো, যে ওপরে আমাদের প্রধান আশ্রবাক্যে থাকছে কে কে, প্রধান আশ্রবাক্যে থাকছে এম আর পি, আর নিচে থাকছে এস আর এম। তাহলে যদি দুটোই নয়ার্থক হয় তাহলে এর সাথেও এর কোনো যোগাযোগ হচ্ছে না, এর সাথেও এর কোনো কানেকশন হচ্ছে না। তাহলে সেখানে কি হবে, সাধ্যপদ আর পক্ষপদের মধ্যে এদের মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে কি এস আর পির মধ্যে সম্পর্ক করা যাবে? একদমই করা যাবে না, এটা কিন্তু একদমই অসম্ভব হয়ে দাঁড়াবে। তো সেটাই বলে, যেহেতু হেতুপদের মাধ্যমে সাধ্যপদ এবং পক্ষপদের মধ্যে সম্বন্ধ স্থাপিত হয়, সেহেতু দুটি আশ্রবাক্যই কি হবে, নয়ার্থক হলে হেতুপদের মধ্যস্থতায়, হেতুপদকে কি বলা হয়, মধ্যপদ বলা হয়, সিদ্ধান্তে সাধ্যপদ ও পক্ষপদের মধ্যে কোনো রকম সম্বন্ধ স্থাপন করা যাবে না। যদি দুটোই নয়ার্থক তাহলে কিন্তু হেতুপদ কি বলে তোমার পক্ষপদ আর সাধ্যপদের মধ্যে কোনো রকম সম্বন্ধ স্থাপন করা যাবে না। কাজে প্রমাণিত হয় দুটি আশ্রয়বাক্য নয়ার্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। তাহলে তার থেকে আমরা কিন্তু এই সিদ্ধান্তটা কখনোই পাবো না, এস পির মধ্যে সিদ্ধান্ত যে রয়েছে সেটা কিন্তু পাবো না। বোঝা গেল, একটি আশ্রয়বাক্যকে সদর্থক হতেই হবে, একটি আশ্রয়বাক্যে সবসময় কি হবে, সদর্থক হবেই, সদর্থক হতেই হবে। সদর্থক যদি না হয় তাহলে কিন্তু যুক্তিটা অবৈধ হয়ে যাবে, মানে ন্যায়টা অবৈধ হয়ে যাবে। তাহলে কি আছে, ন্যায়ের এই নিয়মকে যদি লঙ্ঘন করা হয়, এই নিয়মটাকে যদি লঙ্ঘন করা হয় তাহলে দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। যদি এমন কখনো হয় যে দুটি আশ্রয়বাক্যই নয়ার্থক, তার থেকে সিদ্ধান্ত বেরিয়ে গেছে, তাহলে বলা যাবে যে দোষটার নাম হচ্ছে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। এটাও একটা টিকা, সুন্দর করে এইটুকু যদি তোমরা আলোচনা করে দিতে পারো তাহলে তোমাদের কিন্তু এটা আলোচনা করে উদাহরণটা দিয়ে দেবা, তাহলে তোমাদের 4টা নাম্বার কিন্তু পেয়ে যাবে, এটা 2 নাম্বার, ওখানে 2 নাম্বার। ঠিক আছে, চলো এবারে আমরা উদাহরণ দিয়ে সুন্দর করে দেখব। দেখো এবারে উদাহরণ দেখো, আমরা উদাহরণটাকে সুন্দর করে করব। আর জানি আমরা আগে সিদ্ধান্তকে বের করি, সুন্দর করে সিদ্ধান্ত বের করো আগে। সিদ্ধান্ত আমরা জানি, তাই, সুতরাং, অতএব, সেহেতু, এই যেতে শব্দ থাকা মানে সুতরাং। দেখো এখানে তাই রয়েছে, তাহলে এটাই হবে আমাদের সিদ্ধান্ত। তাহলে শুদ্ধ করে লিখে নেই, কি হচ্ছে, গরু ঘোড়া নয়, তাহলে কোনো গরু নয় কি ঘোড়া, কোনো গরু নয় কি ঘোড়া। এটা হলো একটা কোন বচন, এটা ই বচন। তারপরে যদি দেখি, তারপরে এবার আমরা এটা কি হলো, এটা হচ্ছে আমাদের এস, এটা কি হলো আমাদের পি, তাই না? এস পি দুটো এসেছে। এবার এস দেখে আমরা অপ্রধান আশ্রবাক্য, পি দেখে আমরা প্রধান আশ্রবাক্য বের করতে পারি। তাহলে দেখো গরু কোথায় আছে, গরু এখানে রয়েছে, তাহলে এটা হবে আমার অপ্রধান আশ্রবাক্য। তাহলে আমরা এটা করবো, অপ্রধান কি, গাধা গরু নয়, তাহলে কোনো গাধা নয় কি হবে, গরু, কোনো গাধা নয় কি গরু। এটা কোন বচন, ই বচন, এটা কি বচন, ই বচন। এবারে যদি দেখো আমাদের একটাই বাক্য বাকি রয়েছে, এটা ঘোড়া গাধা নয়, এটা করব কোনো ঘোড়া
নয় গাধা, কোনো ঘোড়া নয় গাধা। এটা কোন বচন? ই বচন এটাও। তাহলে দেখো তিনটে ই বচন। এবারে আমাদের কিন্তু এটা ন্যায় আসলো, আমরা আগে সিদ্ধান্ত বের করেছি। এবার প্রধান আশ্রবাক্য অপ্রধান আশ্রবাক্য নয়ার্থক আসবে না সদর্থক আসবে, সেটা তো বচন করে আমাদেরকে দেখতে হবে, তাই না? তাহলে এবার বচন করে দেখছি আমাদের দুটোই নয়ার্থক এসেছে। তাহলে আমরা এখানে দেখেই সোজাসুজি বলে দিতে পারি একটা নিরপেক্ষ ন্যায়, তোমাদের আর বাকি নিয়মগুলো অ্যাপ্লাই করার দরকারই নেই। যখনই দেখছো দুটোই নয়ার্থক বচন আশ্রবাক্যগুলো, তোমরা ডাইরেক্টলি বলে দিতে পারো যে এখানে নয়ার্থক আশ্রবাক্যজনিত দোষ হয়েছে। কি আশ্রবাক্যজনিত? নয়ার্থক আশ্রবাক্যজনিত দোষ হয়েছে। তাহলে স্পষ্টই এটা কিন্তু করা যেতে পারে। তাহলে আমরা যদি এটা করি তাহলে দেখো সুন্দর করে কি বলছে এখানে আমরা লিখে নিই। এই গরু হচ্ছে এস, গাধা হচ্ছে এম, এখানে গাধা হচ্ছে এম, এখানে ঘোড়া হচ্ছে পি। তাহলে এবার যদি আমরা সংস্থানিক রূপটা লিখি, সংস্থানিক রূপ, তাহলে সংস্থানিক রূপটা বের করে নিই। দেখো কি হয়েছে, আমরা তিনটা দাগ দেব, এখানে এস, এখানে পি, এখানে রয়েছে আমাদের এম, এখানে রয়েছে এস, এখানে রয়েছে পি, এখানে রয়েছে এম। এম এম জুড়ে দিই, আমাদের কত নম্বর সংস্থান নিল দেখো ভালো করে। এটা প্রথম সংস্থান। কোন সংস্থান? প্রথম। আমাদের যদি উল্টো জেড হয় তাহলে প্রথম, সোজা জেড হলে চতুর্থ। না, এটা চতুর্থ সংস্থান। তাহলে আমরা সুন্দর করে এখানে লিখে দেবো ই ই ই, এখানে 4, চতুর্থ সংস্থান। কততম সংস্থান? চতুর্থ। এইভাবে কিন্তু সংস্থানগুলোকে শর্টকাট মনে রাখতে পারো। তাহলে এবারে যদি আমরা দেখি তাহলে কি দেখব বলো তো? এখানে আমরা দেখব যে আমাদের দোষ কি হয়েছে। দোষ আমরা বের করতে পারছি একবারে সহজভাবে, যে দুটো আশ্রয়বাক্যের নয়ার্থক। তাহলে অন্য কোনো নিয়ম অ্যাপ্লাই করার আমাদের এখানে মানেই আসে না, কারণ দেখো সবগুলো পদ ব্যাপ্য হয়ে আছে। কারণ ই ই ই ই বচন কি উভয় পদকে ব্যাপ্য করে, তাহলে বাকি দোষগুলো আসার কোনো কাহিনী আছে? নেই। তাহলে ওই দোষটা এসছে। এখানে লিখবো সংস্থান হচ্ছে চতুর্থ, বিচার হচ্ছে অবৈধ। বিচার কি বলতো? অবৈধ। মূর্তি হচ্ছে আমাদের ই ই ই 4, আর দোষ হচ্ছে আমাদের ওই নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। একদম সহজ, সহজ না? একদম সহজ। তো এবারে যদি আমরা দেখি উপরোক্ত নিরপেক্ষ ন্যায়টিতে বৈধ নিরপেক্ষ ন্যায় সবকটা নিয়ম পালন করা হয়নি, একটা নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সেই নিয়মটিকে দুটো নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কী করা যাবে না? কোনো বৈধ সিদ্ধান্ত নিঃসরণ করা যাবে না। কিন্তু এই যে ন্যায়টা, এই ন্যায়টাতে কী হয়েছে? দুটো নয়ার্থক বচন, দুটোই ই ই থেকে কী করা হচ্ছে? একটা সিদ্ধান্ত নিঃসরণ করা হয়েছে। তাই এটি একটি অবৈধ যুক্তি। আর এখানে যে দোষটা হয়েছে সেটা হচ্ছে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। বাস, একদম সহজ এটা। এর পরের যে নিয়মগুলো আছে সেগুলোতে অত বেশি গুরুত্বপূর্ণ দোষ নেই, সেগুলো আমরা আলোচনা করব দুটো দুটো করে। আমরা ওগুলোকে তাড়াতাড়ি শেষ করে দুটো ভিডিওর মধ্যে বাকি শেষ করব। শেষ করে আমরা পরবর্তী সংক্ষিপ্ত ন্যায় নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত ন্যায় আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস শুরু করে দেবো, আর বেশি সময় লাগবে না। তারপরে আমরা পরবর্তী অধ্যায় শুরু করব, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। আর এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে আগ্রহ দেয়, আর আমি আরও ভালো করে ক্লাস দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে।